ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ শুরু করছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের হারুন সালামের মাসি গল্পের পঞ্চম পর্বের পাঠদান। তো লেখিকা মহাশ্বেতা দেবী সম্পর্কে প্রথম পর্বেই আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পর্বে সংক্ষিপ্তসার, তৃতীয় চতুর্থ পর্বে প্রথম থেকে যতটুকু পড়ানো হয়েছে আজ পঞ্চম পর্বে ঠিক তারপর থেকেই শুরু করব। আজকে শুরু হচ্ছে হারা চলে গেল, এখান থেকে শুরু করে শেষ করব ছেলের একটা নাম পরিচয় নেই, এই পর্যন্ত। তো চলো শুরু করা যাক। হারা চলে গেল, অর্থাৎ গৌরবী হারাকে পাঠিয়ে দিল অন্যত্র। গৌরবী উঠোন ঝাড় দিল, শুকনো পাতা কাঠি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে। গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বিওলে বকনা বাছুর এনে পালত। গৌরবীর ছোটবেলার কথা মনে পড়ছে। আজকের এই অসহায় অবস্থার মধ্যে তার মা কি কষ্ট করেই না তাদেরকে মানুষ করেছিল। কি কাজ করত না, বামুনদের গায়ে বিওলে, বামুন অর্থাৎ ব্রাহ্মণ, তাদের গরু পালন করবার যে প্রথা বা রীতি ছিল, সেখানে গরু যখন বাছুর দিত, বিওলো অর্থাৎ বাছুর দেওয়া, বাচ্চার জন্ম দেওয়া, বকনা বাছুর এনে পালতো। সেখান থেকে মা অর্থাৎ গৌরবীর মা ওখান থেকে এই বাছুর এনে লালন পালন করত। বাছুর বড় হতো, তার খোল খড় গুড় সব খরচ মা দিত, অর্থাৎ গৌরবীর মাকে এইসব খরচ বহন করতে হতো। গোবর দিয়ে ঘুঁটে দিত, গুল দিত, অর্থাৎ সেই বকনা বাছুর যখন বড় হতো আস্তে আস্তে, তার সেই গোবর এবং সেটা কাজে লাগানোর জন্যে গুল বা ঘুঁটে দিয়ে উপার্জন করত। বড় হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত, অর্থাৎ যখন সেই বাছুর বড় হয়ে গাই গরুতে পরিণত হতো, তখন এক বিয়ানি অর্থাৎ একবার বাছুর দিলে কি করা হতো না, বাছুরটা মা পেত, অর্থাৎ যে বাছুরটা জন্ম দিত সেই বাছুরটা তার মা অর্থাৎ গৌরবী মা সেটা পেয়ে যেত। বকনা হলে পালো, এড়ে হলে যাদের হাল আছে তাদের বেচো, অর্থাৎ বকনা বাছুর হলে তাকে আবার লালন পালন করে নিজের পোষ্য মনে করে তাকে লালন পালন করে বড় করে তোলা হতো। এবং সেখানেও এই গরুর গোবর দিয়ে ঘুঁটে বা গুল দেওয়ার কাজ করে বিক্রি করে পয়সা উপার্জন করা হতো, তা সম্পূর্ণ নিজের হয়ে যেত আর কি। আর এড়ে গরু হলে অর্থাৎ এড়ে বাছুর হলে তাকে বিক্রি করে দেওয়া হতো যারা হাল বলদে মাঠে চাষ দেয় তাদের কাছে। এই গ্রামে যে মানুষ বলতে নেই, গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয়। বর্তমানে যেখানে গৌরবী থাকে অর্থাৎ মুকুন্দ তার বোনপো, সেই দুঃসম্পর্কের বোনপোর জমিতে তাকে থাকতে হয়, এখানে তাকে সেবা করবার মতন বা দান করবার মতন তেমন কেউ নেই। নিজের বলতে একটা ছাগল যা আছে, তা তার একটা ছাগল আছে, কিন্তু ছাগলের সেইভাবে কাজে লাগানো যায় তা হয় না, যেমনটা গরুকে দিয়ে কাজে লাগানো যায়। একটা বকনা গাই থাকলে কি গৌরবীর আজ এই দশা হতো? অর্থাৎ অন্যের সংস্থান করতে গিয়ে তাকে যে কঠোর পরিশ্রম করতে হয়, একটা বকনা বাছুর থাকলে তার আর এই সমস্যা হতো না। থলিতে চাল সামান্যই ছিল। চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে একসঙ্গে জাউ বসিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে একবেলা এক মুঠো খাবে। থলিতে যা চাল ছিল তা সামান্য, সেটা চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় অর্থাৎ মোচার মধ্যে যে ছোট কচি অংশটুকু থাকে সব মিলিয়ে একসঙ্গে জাউ অর্থাৎ একটা পাঁচমিশালি তরকারি মতন তা বানিয়ে যে খাবে, তারও সমস্যা, চিন্তা দানা বেঁধেছে মনের মধ্যে। গৌরবী ভেবে পেল না এই সময়ে যে তার ভবিষ্যৎ কোন পথে এগোবে, কীভাবেই বা একবেলা এক মুঠো তারা খাবারের জোগাড় যন্ত্র করবে। এখন ওর হারার মার ওপর রাগ হলো। কি ব্যাককেলে মানুষ বল, কি অবিবেচক, অর্থাৎ স্বগতোক্তির সুরে সে নিজেই নিজেকে কথা বলতে থাকে। বেয়াক্কেলে মানুষ অর্থাৎ আক্কেল জ্ঞান কম। কার কথা বলা হচ্ছে না, আয়েশা বিবির কথা, যে 7 বছরের বাচ্চা রেখে মরে গেল। এবং
হারার যে বাবাও নেই যে সে তাকে দেখভাল করবে, তা নিজের বলতে কেউ নেই। এই চলে যাওয়াকেই বেয়াক্কেলে বা অবিবেচক বলে বর্ণনা করা হয়েছে। সাতকুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো। অর্থাৎ আয়েশা বিবি যে মারা গেল কার ভরসায়? আয়েশা বিবির এই চলে যাওয়া এখানে গৌরবী মনে মনে ভাবে তার ভরসা করে রেখে চলে গেল। এখন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কী হয়? অর্থাৎ জাতিগত দিক দিয়ে হারা বা হারুন এবং গৌরবী তারা যে ভিন্ন, তাই তাদের কাছে একটা সমস্যার সৃষ্টি করে যে কিভাবে সে ধর্ম রক্ষা করবে। খুব রাগ হতে লাগলো গৌরবীর, মনে মনে গৌরবীর এখন ভীষণ রাগ হতে থাকে। একদিকে আয়েশা নেই বা তার স্বামী সেও নেই, আবার রয়ে গেল দেখভাল করবার জন্যে এই হারা বা হারুন। সেই জন্যই মনের উপরে তার একটা রাগ চেপে বসলো। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবে? আন্না মানে রান্না। সে মেটে আলু নিয়ে এসছে জোগাড় করে এবং তা মাসিকে দিয়ে জানতে চায় রান্না করবে কি না। তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল। কেন? তার নিজের সন্তান থাকতেও নিবারণ তাকে দেখভাল করে না, অথচ পরের সন্তান হয়েও আপনার জনের মতন হয়ে যখন হারুন তাকে মেটে আলু জোগাড় করে এনে বলে রান্না করবে, তখন তার মনটা আনন্দে ভরে ওঠে, খুশিতে তার মুখ হাসিতে ভরে ওঠে। কত বড়টা রে, কোথায় পেলি? অর্থাৎ সেই মেটে আলুটা বেশ বড় সড়ো, যা দেখে স্বগতোক্তি করে বলে কত বড়টা, আর কোথায় পেলি? জানতে চায় কোথা থেকে সে সংগ্রহ করেছে। ঘরে ছিল, মা বলেছিল। হারা কর গুনে গুনে বলল, মাসিকে দিস হারা। আর বলেছিল, অর্থাৎ হারুন মাসিকে এখন আপনার জন ভেবে এবং তার নিজের মাসি মনে করে বলে যায় কথাগুলো, এবং তার সেই স্বভাব বসে কর গুনে গুনে সেই সব বলা। কি মা বলেছিল? না, মাসিকে দিস। সেই মাসিকে এনে এখন সে তাই দিতে থাকে। আর কি বলেছিল জানতে চায়। কি? মাসির পা ধরে পড়ে থাকিস। অর্থাৎ হারা তার মাসিকে জানায় যে মাসির পা ধরে পড়ে থাকার কথা তার মা তাকে বলে গেছে। বলেছিল? বিস্মিত হয়ে গৌরবী হারার কথা শুনে বলে, তাই বলেছিল বুঝি? গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। শুকনো বুক, অর্থাৎ সেই কোন কালে তার পুত্র নিবারণ, কন্যা সাবিত্রীকে সে লালন পালন করেছিল। আজ এত বছর পরে তাদের অভাব তার মনের মধ্যে যেন নতুন করে জাগিয়ে তুলেছে সেই সন্তানের প্রাপ্তি। কার মধ্য দিয়ে? না, হারার মধ্য দিয়ে বা হারুনের মধ্য দিয়ে। এই জন্যেই এখানে বলা হয়েছে গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। একটা স্রোত, নদীর স্রোত যেমন প্রবাহিত হয়, শৈশবে নিবারণ, সাবিত্রী এদের লালন পালন করার মধ্য দিয়ে ঝড় ঝাপটা যেভাবে সহ্য করে সে বড় করে তুলেছিল, সেই স্রোত যেন আজ আর ছিল না। কিন্তু হঠাৎ করেই যেন সেই স্রোত আবার নতুন করে গৌরবীর মনে হারার এই মেটে আলু আনা মাসির পা ধরে পড়ে থাকার কথা শুনে যেন একটা ঢেউ জাগলো। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামা টানে, তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনই হতো বটে। আজ তার যেন বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে। মনে করিয়ে দেয় শৈশবের দিনগুলির কথা, যে দিনগুলিতে নিবারণ বা সাবিত্রীরা তার মাকে কিভাবে মনের মধ্যে একটা স্রোত এনে দিত। নিবারণ তো ওকে চায় না। সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায়। ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধুই এঁটো পাতা মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয়। একদিকে ছেলে নিবারণ, সে থেকেও নেই, তার কাছে মাকে রাখতে সে অস্বীকার করে। আর অন্যদিকে সাবিত্রী মেয়ে হয়েও যে তার সংসারে রাখবে তার উপায় নেই, কারণ অভাব অনটনের সংসার। তাই গৌরবীর মেয়ের কাছে থাকার ক্ষেত্রে মনে হয় যেন মনসা পুজোর ঘট, পুরনো ঘট ফেলে দিয়ে নতুন ঘট আনতে হয়, সেরকমই পুরনো ঘট বলেই তার মনে হতো।
যা ফেলে দিলেই হয়, অর্থাৎ তাদের মন মানসিকতার মধ্যে যেন এই মা বর্জ্য পদার্থের মতন। হারার মা ওর কথাই হারাকে বলেছিল। হারার মা অর্থাৎ আয়েশা বিবি তাই হারাকে কথা বলেছিল। বড় ভালো মানুষ গৌরবীর, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। গৌরবীর কথা বলার কারণেই গৌরবীর আজ নিজের মনটা উৎফুল্ল হয়ে ওঠে, যেন মনে করে বড় প্রয়োজনীয় আজকের এই সমাজে, এই সংসারে। গৌরবীর সামান্য স্নেহ মমতায়, মিষ্টি কথায়, আবেগে গলে যেতে পারে। এখন ও নাক টেনে চোখ মুছে বলল, অর্থাৎ গৌরবী এতক্ষণ পর তার মিষ্টি কথায় সে ভুলে গিয়ে নাক টেনে চোখ মুছে দুঃখকে দূরে সরিয়ে রেখে সে বলে ওঠে, দুঃখী আর এক দুঃখীর মন বুঝে। তাই বলেছিল, নে হারা মেলা কর, পুকুরে যা। অর্থাৎ সে এখন সোজা হয়ে দাঁড়াতে চায়, মেরুদণ্ড সোজা রেখে হারার দায়িত্ব নিতে চায় এবং তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল বুঝি, তাই বলেছিল, নে হারা মেলা কর, অর্থাৎ জড়ো কর, পুকুরে যা, অর্থাৎ ঘাটে যাওয়ার কথা বলা হচ্ছে। বিকেলে যোশী এসে উঠোনে বসল। যখন বিকেল হয় তখন যোশী সে এসে উঠোনে বসে। যে যোশীকে ডেকে পাঠানোর কথা হারাকে দিয়ে বলেছিল, আর হারা তাকে বলবার জন্যেই গেছিল। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। যখন যোশী যায় তখন সে ছুটে ছুটে চলে। ওদের পুরুষরা কোনো দিন ভাত কাপড় দেয় না, যোশীর বরও দেয় না। অর্থাৎ অলস বা আরামপ্রিয়তা এই সমস্ত কর্মপটু মহিলাদের অত্যন্ত আপনার জন হয়ে থাকে। একদিকে পুরুষরা যখন কাজ করে না তখন শুধুমাত্র তাদের বিধবা এই বদনামে যেন সামিল হতে না হয়, তাই কোনো রকমে তাদেরকে বেঁচে থাকাটাই যেন তাদের কাছে একটা বাড়তি পাওনা। ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশী তার নিজের স্বামী সংসার থাকলেও সে কখনো আশা করে না যে সেই আরামপ্রিয় মানুষ স্বামীটি তাকে ভাত কাপড় দেবে। যোশীও তাই আশা করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে। যোশীরা অর্থাৎ যোশীর মতন আর যারা কর্মচঞ্চল কর্মপটু মানুষ, তারা খেটে খুঁটে সংসারকে বেঁধে রাখে। ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে। অর্থাৎ সন্তান তাদের কাছে ভবিষ্যতের সম্পদ, এই মনে করে তাদের অত্যন্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে আর সেই সঙ্গে সঙ্গে স্বামীকে তোয়াজ করে চলতে থাকে, যাতে কোনো রকমভাবে বেচাল হয়ে তারা যেন অন্য কোনো রূপ ভাবনা চিন্তা না করে বা অন্যত্র চলে না যায়। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের। হরতনি এটি একটি পর্তুগিজ শব্দ। এই হরতনি হলো মানে তাসের একটা নাম বা প্রকার, যা দেখতে অনেকটা পান পাতার মতো। চোখ দুটো সদাই ঘোরে এদিক থেকে ওদিক, অর্থাৎ যোশীর রূপের বর্ণনা এখানে লেখিকা তুলে ধরছেন। এদিক থেকে ওদিক সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না, অর্থাৎ সে সবসময় চোখ খোলা রেখে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে চলে। হাড়ির ভেতর চাল আছে না ধান আছে যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে, অর্থাৎ সে এতটাই করিতকর্মা যে তার চোখকে কেউ ফাঁকি দিয়ে এড়িয়ে যেতে পারে না। কী গো মাসি, কী বলবে? অর্থাৎ যোশী যে ডাক পেয়ে এসেছে গৌরবীর, এবং গৌরবীর কাছে তার এটাই প্রশ্ন কী জন্য সে ডেকেছে তা জানতে চায়। যোশীর এই গায়ে পড়ে গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর। গৌরবী এসব আবার পছন্দ করে না, যে বড্ড গায়ে পড়ে কেউ কোনো রকমভাবে তার কাছ থেকে কিছু আদায় করে নেবে, এই মনোভাব তার সম্পূর্ণ বিপরীত স্বভাবের। তবে এখন গরজ তার, কিন্তু এখন গৌরবী নিজের দরকার পড়েছে, তাই এই গা পড়ে কথা বলাটা তাকে মেনে নিতেই হচ্ছে। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। গৌরবী বলে যোশীকে যে তোকে একটা কথা বলবো বলে ডাকা। বলো। দাঁড়াও মাসি, ও কে? হারা নয়? যোশী বলতে বলে হঠাৎ তার মাসিকে থামিয়েও দেয়, বলে দাঁড়াও মাসি, ওকে হারা না? হারা নয় অর্থাৎ ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে ও হারুন নয়, ওর কথাই তো বলবো। গৌরবী তখন তার দিকে চেয়ে আবার যোশীকে বলে, ওর কথাই তো বলবো বলে তোকে ডাকা। কি? যোশী জানতে চায়।
গৌরবী একটু ভীতু হাসলো। গৌরবীর মনের মধ্যে এবার ভয় ধরেছে যে যোশী জেনে গেছে যে হারা তার উঠোনে রয়েছে। দলে নিতে হবে যোশীকে, অর্থাৎ যোশীকে নিজের কোলে টানতে হবে, যাতে কোনোরকমভাবে সে পাঁচকান করে সবাইকে জানিয়ে না দেয় যে মুসলমান ঘরের ছেলে হিন্দু বাড়ির ঘরে সে ঘোরাফেরা করছে। নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? আর যদি এই গোপনীয়তা সে রক্ষা করতে না পারে, তাহলে গৌরবী মাসি হয়ে সে এই মুসলিম সমাজের একজন মহিলার সন্তানকে, যার বয়স 7 বছর, তার ব্যবস্থা সে কী করে গড়ে তুলবে বা করবে? ওর মা তো মরে গেল, ছেলেটা এখানেই ঘোরে যোশী, দুটো ভাত খায়, উঠোনে ঘুমোয়। গৌরবী হারার কথা বলতে গিয়ে তার মা মরে যাওয়ার কথা এবং তারই উঠোনে ঘোরাঘুরি করা, ভাত খাওয়া, এই সমস্ত উঠোনে ঘুমানোর কথা, এই সমস্ত কথা বলতে থাকে। ঘরে ধরে উঠে বসে না তো, দেখো বাবা, ছোঁয়া না পায়ে একাকার করো না। যোশী তখন সাবধানতার কতটুকু ব্যাপার মেনে চলছে গৌরবী তা জানবার জন্য বলে, ঘরে ধরে উঠে বসে না তো। অর্থাৎ মুসলমানের ছেলে সে যদি ঘরে ধরে উঠে বসে, তাদের এই ছোঁয়া না পায় একাকার হয়ে যাবে হিন্দু মুসলমানে। তাই একটু কৌতূহলী দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্রশ্ন করা, ছোঁয়া না পায় একাকার করো না। না না, উঠোনে থাকে, ওরই শানকিতে খায়, আমি উপর থেকে ভাত দিই। গৌরবী কিছুটা গোপন করে কথা বলে যে ও উঠোনেই থাকে, আর শানকিতে মাটির থালায় বা তার নিজের পাত্রেই সে খাওয়া দাওয়া করে। ওপর থেকে সে ভাতটা শুধুমাত্র তাকে উঁচু করে দিয়ে দেয়, ছোঁয়ার পাতাতে তেমন হয় না। ওর কেউ নেই? যোশী জানতে চায়। তাই তো তোরে শুধাই যোশী, তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? গৌরবী জানতে চায়। এই জন্যেই যোশীকে ডাকা, যে শহরে ওর কোনো ব্যবস্থা করা যায় কি না। আমি কি জানি, যোশী তার উত্তরে বলে বলতে পাল্টা প্রশ্ন করে জানতে চায়, আমি কি জানি? থাকার মধ্যে তো ঘরটুনি শুধু। গৌরবী বলে, তার থাকার মধ্যে শুধু আছে ঘর। ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার কুটুমই মুকুন্দবাবুর কাছে। যোশী হারার মায়ের কাছে, এই মাসির কাছে, অর্থাৎ গৌরবীর কাছে যখন ঘরটুকুর কথা বলে বা শোনে, তখন তার মুখ থেকে কথা বেরিয়ে আসে। গৌরবীর নিজের কুটুম, বোনের ছেলে সম্পর্কে বোনপো, এই মুকুন্দবাবু, তিনিই সেই ঘর দিয়েছিলেন। তাই নাকি? গৌরবী অবাক হয়ে জানতে চায়। নয়তো কি? যোশী পাল্টা উত্তরে বলে। গৌরবী প্রত্যুত্তরে বলে, হা ভগবান। যোশী তার উত্তরে আবার বলে, এক কাজ করতে পারি। অর্থাৎ সে একটা সমাধান বার করার যেন চেষ্টা করছে। গৌরবী জানতে চায়, কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে। যোশী কথা বলে যে হারার ব্যবস্থা বলতে শহরে তাকে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। ওই ছেলে? গৌরবী বিস্মিত হয়ে বলে, ওই ছেলে? অর্থাৎ সে কী করে শহরে থাকবে? সে কী করে শহরে বাঁচবে? সে কী করে শহরে ঘোরাফেরা করবে? কার কাছে, কোথায়, কীভাবে থাকবে? সব চিন্তা যেন একসঙ্গে মাথার মধ্যে এসে অবাক হয়ে তাই বলে, ওই ছেলে? তবে আমার কি? তোমার মাসি ভীমরতী, ভিক্ষে করে খাবে, না খাবে না খাবে, তোমার কি, আমার কি? যোশী যেন খুব দূরের কেউ এইরকমই একটা ভাবনা থেকে যেন তার দায় দায়িত্ব নিতে অস্বীকার করে আর বলে, খাবে না খাবে, তাকে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে। যোশী সে কথা সত্যি, তবে কি? গৌরবী যোশীকে বলে যে হ্যাঁ, সে কথা সত্যি, তবে কি? অর্থাৎ ওইটুকু বাচ্চা সে শহরে গিয়ে কী করে বাঁচবে, খাবে, সে কথাই সে বলতে চায়। যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, এখনও পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর। দয়াটা দেখলে ওর অঙ্গ জ্বলে। অর্থাৎ যোশীরা যে কঠোর পরিশ্রম করে বড় হয়েছে, 7 বছর বয়স থেকে সেই লড়াইয়ের সূত্রপাত,
এবং আজ পর্যন্ত সে সেই রকমই লড়াই করে বেঁচে আছে। ফলে দয়া মায়া দেখলে তার অঙ্গ জ্বলে। কেউ তাকে দয়া করেনি, আর কারো দয়াও সে দেখতে পারে না। গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। অর্থাৎ গৌরবী যে কথা বলল ওর কি হবে, অর্থাৎ হারুনের কি হবে, এই চিন্তা করা দেখে তার অঙ্গ জ্বলে যায়। যোশী বলল, তোমাদের দেশের রীতিকানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে। অর্থাৎ গৌরবী নিজের দেশের ব্যবস্থাপনা কেমন ছিল তা যোশী জানে না বলে উল্লেখ করে কথা বলছেন যে মুকুন্দ অর্থাৎ গৌরবীরই আত্মীয় বোনপো, সে কিন্তু খেদা করবে, অর্থাৎ তাড়িয়ে দেবে। খেদা করবে কী রে, মুকুন্দ আমার কে হয় জানিস? অর্থাৎ মুকুন্দ তার নিজের আপনার জন, তাকে খেদা করবে কেন সে কথা সে স্মরণ করিয়ে দিয়ে বলতে চায় যে খেদা করবে কী রে, সে আমার কি হয় জানিস? আপনজনা। তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্টা ভাত খাও। যেন যোশী এবার সুযোগ পেয়ে গেছে। আপনজন যখন হয় তখন এভাবে কেন গুগলি শাক কুড়িয়ে বেড়িয়ে খেতে হয়? একবেলা পোস্টা ভাত অর্থাৎ মাখা ভাত খেতে হয়, সব কিছু মিশিয়ে। গৌরবী কেঁদে ফেলল। যোশী বলল, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি, তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যেরে ভালো করতে। গৌরবী কেঁদে ফেলল যোশীর কথা শুনে। দয়া দেখালে, যোশী বলল, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি, অর্থাৎ তুমি দয়া দেখিয়ে তাকে দুগাল মুড়ি খেতে দিতে পারো। তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যকে ভালো করতে। অর্থাৎ তোমার নিজেরই যখন খাওয়া দাওয়া হয় না, তুমি কিনা যাচ্ছ অন্যকে সাহায্য করতে। আমি বলি শোনো, ওরে শহরে ছেড়ে দিয়ে আসি। আমি বলি কি, আমি ওকে শহরে ছেড়ে দিয়ে আসি। বাঁচে মরে ও বুঝুগা, অর্থাৎ যদি বাঁচে বাঁচবে, মরে মরবে। শহরে কি ছেলে বাঁচে না গা? অর্থাৎ শহরে কি কোনো ছেলে মেয়ে বাঁচে না? বাজারে আমের আটি চুষে পচা কলাটা বেলটা খেয়ে ফুটপাত্রে ঘুমিয়ে অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না? অর্থাৎ যোশীর কথা অনুসারে শহরে অনেক বড় জায়গা, সেখানে বহু মানুষ তাদের খাওয়া দাওয়া ফেলে দেয়, তা কুড়িয়ে বাড়িয়ে খেয়ে আমের আটি চুষে পচা কলা বেলটা খেয়ে ফুটপাতে ঘুমিয়ে কত মানুষ বেঁচে আছে। আচ্ছা শোন, তা যা হবে একবার একটা বুদ্ধি করি। যখন যোশীকে এই কথা বলে গভীরভাবে মন দিয়ে শুনবার জন্য আর একটা বুদ্ধির কথা বলে, তখন সে জানতে চায় কি? নিবারণের কাছে যাই। অর্থাৎ গৌরবী নিবারণ অর্থাৎ তার নিজের ছেলের কাছে যাওয়ার ভাবনা ভাবে। সে এখন বাড়িতে চাপাকল বসাচ্ছে, ইলেকট্রিক নেচ্ছে, তোমার কথা কে শুনবে? অর্থাৎ যোশী গৌরবীকে কথা বলে যে তোমার ছেলে এখন চাপাকল বসিয়েছে, অর্থাৎ টিউবওয়েল পাম্প করলে জল উঠবে, ইলেকট্রিক বিদ্যুৎ সে ব্যবস্থা করেছে বাড়িতে, তোমার কথা এখন কি সে শুনবে? তাহলে কি হবে? গৌরবী জানতে চায়। মা বলে যদি ভাবতো তাহলে কি তোমার এই অবস্থা হয়? যোশী বলে, যদি তোমাকে মা বলে মনে মনে ভাবতো সে, তাহলে কি আজ তোমার এই অবস্থা হতো? তাহলে কি তা নিজের কপালকে বলো গা, তা কি হতে পারে? তা তুমি তোমার নিজের কপালকেই সে কথা বলো গিয়ে। যোশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নাপা সৃষ্টি করো না মাসি, তোমার ভাগ্যতা করি, অর্থাৎ তোমার সম্মান করি, তোমাকে মেনে চলি, তোমার কাছে অনুরোধ, তুমি এই ছোঁয়া নাপা করো না। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি। তোমার আত্মীয় হতে পারে, তুমি মুকুন্দবাবুকে সেভাবে চেনো না, আমরা চিনি। দেশের মানুষ, ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? তোমাকে দেশের মানুষ ভেবে ঘরের মানুষ বলে ও ছেড়ে দেবে? মুকুন্দবাবু এই বাড়িতে মনসাঘাট পুজো করলো, ভাত ধরে পাটা কাটলো, আমরা সবাই খেয়ে গেলাম। অর্থাৎ সে কত ধর্মভীরু মানুষ। মনসা পুজোর ঘট পুজো করেছে ভাদ্র মাসে, পাটা কাটলো, অর্থাৎ পাঠা বলি দিল, জাঁকজমক করে সে সাচ্চা হিন্দু প্রমাণ দিল, আমরা সবাই খেয়ে গেলাম। অর্থাৎ যোশীরা সেখান থেকে খেয়ে এসছে। তিনি শুনলে খুব বেজার হবে গো, অর্থাৎ তিনি যদি জানতে পারেন যে তুমি এই মুসলমানের ছেলে ঘরে পালন করছো, তাহলে সে বড় বেজার হবে, অর্থাৎ মেজাজ গরম করবে। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবী সব শুনে তার মনে মনে একটা ভয় সৃষ্টি হলো। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারও বলিস না যোশী, তোর পা ধরি, আর শোন,
মেটে আলুটা নিয়ে যা। কাউকে না বলার জন্য অনুরোধ করছে, এমনকি মেটে আলু যেটা এনে হাজির করেছিল হারা, সেই আলুটা তাকে দিয়েও দিতে চায়। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসল গৌরবী, কি করে এখনও, কোথায় যায়, অর্থাৎ কি করবে না করবে সে বুঝে উঠতে পারে না। দিশাহীন অবস্থা তার। মুকুন্দ যদি জানতে পারে তবে যদি রাগ করে, আর মুকুন্দ যদি এসব জেনে গিয়ে রাগ করে তাহলে তার কি হবে, সে এইসবই ভাবতে থাকে। গৌরবী 7-5 ভেবে কাপড়খানা কাচতে বসলো। গৌরবী কাপড় কাচতে বসলো এরকমই 7-5 ভাবনা ভেবে। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে এসো আমার কাছে থাকো, অর্থাৎ সে মনে মনে এও ভাবছে যদি শেষমেশ সব শুনে তার ছেলে, তারই রক্তের সন্তান, যদি তাকে বলে যে তুমি আমার কাছে এসে থাকো, তাহলে তাদের একটা উপায় হয়। আহা, তেমন ভাগ্য কি হবে না? হারার মাকে যখন ওরা গোড় দিল, হারাও এক মুঠো মাটি দিল। অর্থাৎ গৌরবী হারার মায়ের এই মাটি পাওয়ার মধ্য দিয়ে তার মায়ের সঠিক সৎকার হলো এটা যেমন ভাবে, তেমনি তার মন খারাপ হয়ে যায় তার সন্তান যদি তাকে দূর করে তাড়িয়ে দেয়, তাহলে তার হাতের আগুন সে পাবে না, এই ভয়েই সে ভীত। গৌরব কি ছেলের হাতের আগুন পাবে না? তার মনের প্রশ্ন, যে গৌরবী কি তাহলে ছেলে নিবারণের হাতের আগুন পাবে না? ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। অর্থাৎ গৌরবীর চোখে জল চলে আসে নিবারণের কাণ্ড কারখানা দেখে। তার ভাবনা চিন্তা, তার মানসিকতার কথা শুনে বা বুঝে বা জেনে। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেওয়াল, উঠোনে চাপা কল। গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুড়ি গোজা, বকফুল আর বাজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। সন্ধে হলে শেয়াল উঠোন দিয়ে হাঁটে। সেবার শীতকালে তো খট্টাস না বনবিড়াল এসে ঘুরে গিয়েছিল। অর্থাৎ নিবারণের বাড়ির পরিবেশের কথা একটু তুলে ধরা হয়েছে এই অনুচ্ছেদের মধ্যে। এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। অর্থাৎ এত সুন্দর করে ঘর বাড়ি জায়গা জুড়ে তার করা, যে সেখানে খট্টাস না বনবিড়াল সেও ঘুরে বেড়ায়, অথচ তার মায়ের সেখানে জায়গা হয় না। নিবারণের বউ বলল, দেখে নজর দিও না মা, নজর দিও না, 2 প্রাণী খেটে খুঁটে একটু নিয়ে দাঁড় করিয়েছি। অর্থাৎ নিবারণ ও তার বউ দুজনে মিলে কঠোর পরিশ্রমের বিনিময়ে এইসব যে করেছে, তা দেখে যেন তার শাশুড়ি অর্থাৎ নিবারণের স্ত্রী ভাবছে যে যেন তার শাশুড়ি নজর না দেয়। না বাছা, নজর দিইনি। শাশুড়ি বলে, না বাছা, অর্থাৎ গৌরবী বলছে, না বাছা, নজর দিচ্ছি না। এসেছো সব, চা খাও, জল খাও। নিবারণের স্ত্রী শাশুড়িকে এবং তার সঙ্গে থাকা হারাকে উদ্দেশ্য করে বলা, এসেছো সব, চা খাও, জল খাও, দে বউ একটু চা দে। তারপরে নিবারণের বউয়ের কাছে গৌরবী বলে, দে বউ একটু চা দে, অর্থাৎ চা চায়। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে তোমার। অর্থাৎ ছেলের রাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তার কাছে যাতে কাঁদতে না বসে, আমার এই সমস্যা, এই অবস্থা, আমি কি করে বাঁচবো, এসব যেন বলতে যেও না। কিন্তু সেসব শুনে গৌরবী বলে, জানি। আর দেখো যখন তার বৌমা তাকে বলে আর দেখো, কি দেখার কথা বলা হচ্ছে? বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবলো, তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। অর্থাৎ গৌরবীর সামনে এবং ছেলেকে সামনে রেখে কিছু কথা তার যে বলবার ইচ্ছা হয়েছে, তা দুজন একসঙ্গে থাকলে বলা যাবে না। তাই সুচতুরভাবে চা আনতে পাঠিয়ে, ঠাম্মা চা খাবে বলে যখন তাকে পাঠিয়ে দিল, তখনই সে তার শাশুড়ির কাছে এই কথাগুলো বলে। কোন কথা? ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে 2টো টাকা বের করে গৌরবীকে দিল। অর্থাৎ বউ হয়ে তার সঞ্চিত কিছু টাকা তার শাশুড়ির কাছে দেয় আর বলল, ছেলেকে বলো না যেন, এ আমার সুপুরি কেটে উপায় করা। অর্থাৎ সুপুরি কেটে দেওয়ার বিনিময়ে যে টাকা উপার্জন হয়, সেই টাকার থেকে
একটা কিছু টাকা এখানে দেওয়া হয়েছে, এই কাপড়খানা ধরো। সেই সঙ্গে একটা কাপড় দেয়। এমন কাপড় পরে আসতে আছে, অর্থাৎ এমন ছেঁড়া করা বা নোংরা ময়লা কাপড় কি পরে আসা উচিত, এই প্রশ্ন সে করে। যে দেখবে সে বলবে কি, অর্থাৎ কেউ যদি এই কাপড় দেখে বলে যে নিবারণের মা ইনি, তাহলে তাদের মান সম্মান যাবে। তাই বলে এই কাপড় পরে আসতে আছে, তোমার ছেলের একটা নাম পরিচয় নেই, তোমার ছেলের একটা নাম পরিচয় নেই যে তুমি এই কাপড় পরে এসছো, তার সম্মান থাকবে? তা বটে। গৌরবী তার প্রত্যুত্তরে বলেন। গৌরবী টাকা নিল, কাপড় নিল, কথা আর একবার মনে হলো না, কথা তার একবার মনে হলো না মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্ন আত্তি করে রাখে না কেন? গৌরবী মনে মনে ভাবে, যদি তাকে দেখে কারোর মনে প্রশ্ন জাগে, যদি নিবারণের লজ্জা হয়, তাহলে সে মাকে এই অবস্থায় বা রাখে কেন? কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করল। আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। অর্থাৎ যে সময়ে লেখা এ গল্প, সেই সময়ে দূরদর্শন বাজারে আসেনি, তাই দূরদর্শন স্থান পায়নি। তখন আধুনিকতার ছোঁয়া বলতে এই রেডিও, আর তারই উল্লেখ এখানে আমরা পাচ্ছি। আশ্চর্যের আশ্চর্য, নিবারণের মতন হতদরিদ্র মানুষের ঘরেও রেডিও বাজছে। কোত্থেকে এলো অবৌ? জানতে চায় গৌরবী তার বৌমার কাছে যে কোত্থেকে এলো। দোকান থেকে। তার বউ অর্থাৎ নিবারণের স্ত্রী জানালো দোকান থেকে। কত দাম অবৌ, বল না। অর্থাৎ তার কৌতূহল জাগে, জিনিসটার দাম কত, কেমন সুন্দর বাজছে, শোনা যাচ্ছে। তার বউ জানায়, জানি না মা, হোক না হোক 150 টাকা হবে, অর্থাৎ 150 টাকা প্রায় লাগবে এই জিনিসটা কিনতে গেলে। 150? গৌরবী যেন সুর টেনে এই 150 শব্দ বলে বোঝাতে চায় কত দাম। গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবী হাতে পায়, তবে এখনই তার কপাল ফেরে। অর্থাৎ ওই 150 টাকা রেডিও না কিনে যদি সে হাতে পেত, তাহলে সেই টাকায় সে অনেক কিছু করতে পারত, যার মধ্য দিয়ে তাদের অন্ন সংস্থানেরও ব্যবস্থা হয়ে যেত। আমাকে 100 টাকা দিবি বউ? এবার গৌরবী তার ছেলের বউয়ের কাছে 100 টাকা দাবি করে বসে। কোত্থেকে? গাছ থেকে পেড়ে এনে দেবো? তবে একটা গরু কিনি, খুঁটে গোবর দিয়ে দুধ বেচে আমরা 2 প্রাণী বেশ চালিয়ে নেব। বউ বলে, কোত্থেকে এনে দেবো? গাছে কি টাকা ফলে যে সেখান থেকে পেড়ে এনে দেবো? গৌরবী যুক্তি দিয়ে বোঝাতে চায় যে ওই টাকা পেলে সে গোবর দিয়ে দুধ বেচে 2 প্রাণী বেচে যাবে, একটা গরু কিনে সেই টাকায় যে টাকা পাবে 100 টাকা, তা দিয়ে গরু কিনে পালতে পারবে। 2 প্রাণী? এই 2 প্রাণী যখন বলে গৌরবী, তার মধ্য দিয়ে এই 2 প্রাণীর ওপরে বেশি করে আলোকপাত করতে চায় নিবারণের স্ত্রী। 2 প্রাণী? কোন 2 প্রাণীর কথা বলতে চাওয়া হচ্ছে? ওই একটা গরিব ছেলে, বউ মাসি মাসি বলে ডাকে। অর্থাৎ গৌরবীর তখন মাথায় এসছে হারুর কথা বলার, এবং হারুর কথা বলতে চায় যে আমাকে মাসি বলে ডাকে। তার মা বাপ নেই, কেউ নেই। নিবারণের স্ত্রী জানতে চায় তার মা বাপ নেই? গৌরবী বলে, কেউ নেই। কেউ নেই? কেউ নেই রে, বড় অভাগা। নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল। নিবারণের কানে গেল সেই কথা যে হারার মা বাবা কেউ নেই, আর তাকেই লালন পালন করতে চায় তার মা গৌরবী। কেন রেগে যায় সে? ও মাসি বনবো দুধ খাবে, আমি গরু কিনে দেবো, যাও যাও মেলা বকো না। অর্থাৎ নিবারণ রেগে গিয়ে তার সামনে থেকে তার মাকে দূর করে তাড়িয়ে দেয়, সরিয়ে দেয়। শোন নিবারণ, ছেলেটার কথা শোন। ছেলেটার কথা শোন বলতে হারার কথা নিবারণকে শোনাতে চায়। কী কথা? ছেলেটার মা, অর্থাৎ ছেলেটার মা মারা গেছে, তাই তার কথা সে শোনাতে চায়। গৌরবী সব বলে গেল, কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে। অর্থাৎ তার দুঃখের কথা যেন সে যেমনভাবে পেরেছে আরও দুঃখকাতর ভাব দিয়ে বোঝাতে চেষ্টা করে নিবারণকে। নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ সব শুনছে, কিন্তু তার মুখ অন্ধকার হয়ে যায়। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? অর্থাৎ তুমি ছাড়া আমার আর এমন শত্রু কে হতে পারে? কেন এমন কথা বলা? না, নিবারণ ভাবছে
তার মা মেয়ের বিয়ের সময় অর্থাৎ সাবিত্রীর বিয়ের সময় ঘড়ি, সাইকেল, টর্চ সব কিনে তাকে একরকম মানে শূন্য করে দিয়েছিল। আর সেই রাগেই সে আলাদা থেকে আলাদা বাড়ি করে বিয়ে শাদী করে এখন সে অবস্থার একটু পরিবর্তন ঘটিয়েছে। আর যে ছেলে মায়ের সান্নিধ্য সেভাবে পায়নি, সেই ছেলে এখন তার মাকে আশ্রয় দেবে। অর্থাৎ মা যেমন বঞ্চনা করেছিল, মাকেও তেমনি পাল্টা বঞ্চনার মধ্য দিয়ে সে প্রতিশোধ নিতে চায়। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে হারা অন্যের সন্তান, তাকে নিয়ে তার কত ভাবনা চিন্তা, এ দেখে তার মাথায় আগুন জ্বলে। আমি তো ৭০, মা সন্তানকে প্রশ্ন করে। নয়তো কি, এ কথা প্রচার গেলে তোমার আমার প্রাচিত্তির করতে হবে না? অর্থাৎ তুমি যে একটা মুসলমানের ছেলেকে ঘরে লালন পালন করছো, যদি সমাজ জানতে পারে তাহলে আমাকে তার জন্য প্রাচিত্তির করতে হবে না? কেন প্রাচিত্তির কেন? আমি কি তাকে ঘরে রাখছি না হাঁড়িতে খাওয়াচ্ছি? অর্থাৎ আমি তাকে ঘরে রাখছি না তাকে আমার হাঁড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হারাটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি। এতে প্রাচিত্রের কথা ওঠে কোত্থেকে? অর্থাৎ আমি তার একটা উপায়ের সন্ধানে এসেছি, আমি তার কথা বলছি, তার প্রাচিত্রের কথা এখান থেকে আবার আসে কেন? ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার। অর্থাৎ মাকে এখানে চোর সাব্যস্ত করা হচ্ছে। পরের জমি থেকে শাক পাতা চুরি করে রকম বুদ্ধি হয়েছে, অর্থাৎ চোরেদের সাথে মিশতে মিশতে চোরেদের সঙ্গে থাকতে থাকতে এই বুদ্ধি তোমার হয়েছে বলে তার ভাবনা। প্রাচিত্তির করতে হবে, মেয়েটার বিয়ে হবে না, এসব কথা তুমি বোঝো? যাও যাও, মেলা বকো না। অর্থাৎ নিবারণ তার নিজের মেয়ের বিয়ের কথা সে ভাবে তার বিয়ে দিতে গেলে যদি তার ঠাকুমার এই পরিস্থিতির কথা সে জানতে পারে বা লোকজন জানে, সমাজ তাকে কী চোখে দেখবে, এইসব ভেবেই উদ্বিগ্ন হয়ে ওঠে নিবারণ। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। শেষ পর্যন্ত নিজের আশ্রয়ের জন্য নিবারণের কাছে ঠাঁই চায় গৌরবী। ও, আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেব? কি ভেবে নিবারণ বলল, তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে, আমার মা হয়ে ওই অজ গায়ে পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না বটে। প্রথমে তাড়িয়ে দেওয়ার কথা বললেও পরে দেখা যাচ্ছে যে একটু বিনয়ের সঙ্গে বা কিছুটা অবজ্ঞা মিশ্রিতভাবে বলতে চায়, এখন সমাজে আমার নাম হয়েছে, লোকে আমাকে চেনে, আর আমার মা হয়ে তুমি ওই অজপাড়া গায়ে পড়ে থাকবে, সেটাও ভালো দেখায় না। তাই তার বলা যে অজপাড়া গায়ে পড়ে থাকবে সেটা ভালো দেখায় না বটে। তবে তবে কি করতে হবে? ও পাপ বিদেয় করো, তারপর ভেবে দেখব। খবর দিও, খবর দিয়ে জানলে। অর্থাৎ পাপ বলতে এখানে হারাকে পাপ বলে বর্ণনা করা হয়েছে নিবারণের মুখ দিয়ে। ওই পাপ বিদায় করো মানে নিবারণকে বিদায় করো, এই হারানকে বা হারুকে বিদায় করার কথা বলা হচ্ছে। হারুন সালেম ছেলেটা, গৌরবী ছেলেটা বলে অর্থাৎ হারুন সালেমের কথা বোঝাতে চায়। বিদায় করো, এমন অনেক দেশে গায়ে যুদ্ধ হচ্ছে, এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে, অজ গায়ে থাকে, জানতে পারো না কিছু? রোজ কত লোক এসে এপারে উঠছে, তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন? বলো তো, সেখানে রেখে আসি কাল পরশু। অর্থাৎ এখন দেশ গায়ে যুদ্ধ হচ্ছে, এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে, অদল বদল হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে ছোট বড় মেজো কোনো বাদ যাচ্ছে না, সব বয়সেরই মানুষ রয়েছে। ফলে বললে তুমি কাল পরশুর মধ্যে আমি ওকে ছেড়ে দিয়ে আসতে পারি। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি। মনে পড়ে বহুকালে চলে এলাম, দেশ ভাগ হলো, তারপরে হলো রে, দেশ ভাগ তারপরে হলো রে। সেখানকার মানুষও আসছে কত, ওখানে ওকে ওরা খেতে দেবে, ফেলে তো দিয়ে আসি, তা বাদে পেলে খাবে, না পেলে না খাবে। মরে যাবে না? মরলে মরবে, রোজ দিন হেতা হতা মানুষ মরছে না, ওর কপালে থাকে মরবে। নিবারণের হঠাৎ হাসি পেল,
বেশ খানিকটা হেসে নিল নিবারণ। তারপর বলল, এখন এসো, ওর ব্যবস্থা করো, তা বাদে দেখি এখানে তোমার আয় আনতে পারি কি না। তোমার আবার নাতি হবে যে, অর্থাৎ এখানে নিবারণ যেন তার দ্বিতীয় সন্তান আসবে এবং সেই সন্তান আসবার আগে স্ত্রীর সাহায্য হবে এই ভেবেই যেন কিছুটা বাড়তি প্রত্যাশা নিয়ে তার মাকে এখানে আনবার ভাবনা ভাবে। তবে তার আগে ওই মুসলমান ছেলেটাকে বিদায় অবশ্যই করতে হবে। সেই জন্যে ওনাকে বলা, কেন বাপু, শাশুড়ি নিয়ে ঘর করিনি, তা বলে কি আমার তিনটে ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো, আমার দোহাই দাও কেন? অর্থাৎ নিবারণের স্ত্রী এই বৌমার বাচ্চা হওয়ার কথা শুনে কিছুটা ক্ষুণ্ণ হয়। আসলে সে বলতে চায়, এর আগে শাশুড়ি নিয়ে সে ঘর কি করেনি? কেন তোর মা এসে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? নিবারণ এবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে স্ত্রীর সঙ্গে। অর্থাৎ তার শাশুড়ি, নিবারণের শাশুড়ি এসে 3 সন্ধে ভাত খেয়েছে, তার হিসেব সে এখন দিতে থাকে তার স্ত্রীর কাছে। ওরে আমার মা সোহাগী ছেলে, আমার মাকে তুইয়ে তাইয়ে তুমি 21 টাকা নাওনি, শোধ দিয়েছিলে, সে কথা মনে করো একবার। অর্থাৎ 21 টাকা ধার নিয়েছিল নিবারণ তার স্ত্রীর মায়ের কাছ থেকে, সে শোধ করা হয়নি। সে কথা এখন স্মরণ করিয়ে দিয়ে বলতে চায় যে সেটা একবার ভেবে দেখো। তবে রে, দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে বেরিয়ে এলো। বাস রাস্তায় হারা বসেছিল। হারাকে বলল, চ হারা, ঘরে যাই। তারা এই পরিস্থিতি দেখে সরে পড়ে। হারা এবং হারার সঙ্গে গৌরবী তারা বেরিয়ে আসে। দোকানের সামনে এসে হারা বলল, তুমি যাও, আমি কেরাচিনি নিয়ে যাই, অর্থাৎ কেরোসিন নিয়ে আসছি। পয়সা কোথা পাবি? পয়সা যখন গৌরবী জানতে চায় হারার কাছে যে তুই পয়সা কোথায় পাবি যে কেরোসিন নিয়ে আসবি, পয়সা তো আমি দিই না মাসি, আমি ওদের কাঠ এনে দিই, পাতা কুড়িয়ে দিই, উনি আমায় এটুনি কেরাচিনি লম্প জ্বালতে দেয়, অর্থাৎ বাতি জ্বালতে আমাকে সাহায্য করে একটুখানি কেরোসিন দিয়ে। অর্থাৎ এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে হারা সে কর্মপটু, ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পরিশ্রমের সঙ্গে, এবং সে কথা প্রমাণ হিসাবে এই কেরোসিন জোগাড়ের কৌশলটাকেই বড় করে দেখানো হয়েছে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করলে খুশি হব। যদি পরবর্তী কোনো নোটিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।